বাংলাতে আসছে স্যার, তবে এ স্যার সে স্যার নয়। বাংলাতে কি সত্যি স্যার আসছেন? এখনো নিশ্চিত নয়, কিন্তু অনেকেই বলছেন যে অগস্ট মাসের পর থেকে এই বোঝা যাবে কত ধানে কত চাল। কিছুদিনের মধ্যেই স্যার আসেন এই বাংলায়, তাহলে সবার জেনে রাখা ভালো কোন কোন তথ্য, কোন কোন কাগজ, কোন কোন প্রমাণ আপনার কাছে থাকা আবশ্যক। একটা কথা বলে রাখি, এখন যদি কেউ এই নথিগুলো জাল করতে চায় তাহলে কিন্তু মহা বিপদে পড়বে। আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি রণক্ষেত্র। আমরা মনে হয় সবাই হেড স্যারকে ভয় পেতাম। আর স্কুলের হেড স্যার তিনি যদি করিডোরে বেরোতেন তাহলে তো থরথর করে কাঁপতাম। মনে হতো এই যেন ক্লাসে হেড স্যার ঢুকে পড়বেন, আর তারপর দফা রফা হয়ে যাবে। এই ভয়টা বোধহয় এখনো আমাদের মধ্যে অনেকেরই রয়ে গিয়েছে। তার কারণ বাংলাতে আসছে স্যার, তবে এ স্যার সে স্যার নয়। আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি রণক্ষেত্র। যে কথা বলছিলাম, বাংলাতে কি সত্যি স্যার আসছেন? এখনো নিশ্চিত নয়, কিন্তু অনেকেই বলছেন যে অগস্ট মাসের পর থেকে এই বোঝা যাবে কত ধানে কত চাল। দেখুন, স্যার মানে কি? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এবং তার এক্সারসাইজ, অর্থাৎ দেখা হবে, রিভিশন করা হবে, এবং এই রিভিশন অর্থাৎ সংশোধন হবে নিবিড় সংশোধন। যদি সত্যি কিছুদিনের মধ্যেই স্যার আসেন এই বাংলায়, তাহলে সবার জেনে রাখা ভালো কোন কোন তথ্য, কোন কোন কাগজ, কোন কোন প্রমাণ আপনার কাছে থাকা আবশ্যক। এক ঝলকে দেখে নিই। কিন্তু প্রথমেই যে আলোচনাটায় যাব, আমাদের অনেকের একটা ভুল ধারণা আছে, আমার কাছে প্যান কার্ড আর আধার কার্ড আছে মানেই আমি ভারতবর্ষের নাগরিক, এটাই আমাকে স্যার থেকে বাঁচাবে। এ ধারণা যদি আপনিও করে রাখেন বা আপনারও যদি মনে হয়ে থাকে, তাহলে এক্ষুনি সাবধান হয়ে যান। কেন বলছি? তার কারণ এই স্যারে কি কি নথির প্রয়োজন, তার 11টা নথি খুব পরিষ্কার করে দেওয়া আছে। প্রথম হচ্ছে কেন্দ্র বা রাজ্য সরকার বা কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থার দেওয়া পরিচয়পত্র অথবা পেনশন পেমেন্ট অর্ডার কপি। কিন্তু আমাদের অধিকাংশের কাছেই কেন্দ্র বা রাজ্য সরকার আমাদের পরিচয়পত্র দেবে কেন সাধারণ মানুষকে, এবং কজনই বা তার পেনশনের অর্ডার কপি দেখাতে পারবেন, অর্থাৎ পেনশন পেমেন্ট। যারা রয়েছেন তারা অত্যন্ত সিনিয়র অর্থাৎ প্রবীণ ব্যক্তি, কিন্তু এর মধ্যে আপনি যদি না পড়েন, সুতরাং আপনার কাছে একটাও কোনো তথ্য নেই। এবার চলে আসি 1987 সালের 1 জুলাইয়ের আগের কোনো সরকারি নথি, ব্যাংক, পোস্ট অফিস, LICর দেওয়া নথিও গ্রাহ্য। আপনার কাছে যদি 1987 সালের 1 জুলাইয়ের আগের আপনার কাছে যদি এই নথি থাকে, তাহলে আপনি নিশ্চিন্ত। জন্মের শংসাপত্র, বার্থ সার্টিফিকেট অনেকের আছে। আবার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা জানি যে অনেকে, বা ধরুন জীবনেতে ওঠা পড়া থাকে, এক বাড়ি থেকে অন্য বাড়িতে স্থানান্তরিত হওয়া, যদি জন্মের শংসাপত্র না থাকে তাহলে আপনি কিন্তু একটা বড়সড় প্রশ্নের মুখে পড়বেন। কিন্তু ঘাবড়াবেন না, এখনই শেষ হয়ে যায়নি। অর্থাৎ 1, 2, 3 যদি নাও থাকে, ঘাবড়ানোর কোনো কারণ নেই। ভারতের বৈধ পাসপোর্ট থাকলে আপনি একেবারে নিশ্চিন্ত হয়ে বসে থাকুন বাড়িতে, আপনার কাছে পাসপোর্ট আছে। স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র, যেখানে জন্মের সাল এবং তারিখের উল্লেখ থাকবে। এক্ষেত্রে বলে রাখি, যারা পশ্চিমবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গে যারা পড়াশোনা করেছেন সরকারি স্কুলে বা সরকারি বেসরকারি এমন সব স্কুল যা ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে অর্থাৎ তার মধ্যে পড়েছে, তাদের অ্যাডমিট কার্ডে কিন্তু জন্মের তারিখ আছে। সুতরাং আপনি পেয়ে যাবেন অন্তত একটা
ডকুমেন্ট আপনার হাতে চলে এলো। রাজ্যের দেওয়া সংশ্লিষ্ট এলাকা স্থায়ী বসবাসকারীর শংসাপত্র। এখন প্রশ্ন হচ্ছে, এটা তো অনেকেরই নেই, কেন আমাকে রাজ্য সরকার হঠাৎ বলতে যাবে যে আমি রয়েছি? সুতরাং এটা অনেকের কাছে নেই, থাকলে খুব ভালো। ফরেস্ট রাইট সার্টিফিকেট বা বনাঞ্চল অধিকারের শংসাপত্র সাধারণত জঙ্গলমহল বা তার আশেপাশের অঞ্চল বা উত্তরবঙ্গে অনেকের কাছে আছে, কিন্তু তার সংখ্যাটা খুবই কম। এটা অরণ্যের অধিকার, জঙ্গলে বনাঞ্চলের অধিকারের শংসাপত্র। অর্থাৎ এক্ষেত্রে যারা বনাঞ্চলে এবং যারা সেখানকারই আদি বাসিন্দা তাদের কাছেই একমাত্র থাকবে। ওবিসি, এসসি, এসটি বা তফসিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শংসাপত্র। যদি আপনি এই পর্যায়ে ওবিসি, এসসি, এসটি, আপনি যদি এই পর্যায়ে থাকেন, এই পংক্তিতে যদি আপনি থাকেন, তাহলে আপনার নিশ্চয়ই শংসাপত্র যদি থাকে তাহলে আপনারও অসুবিধা হবে না। জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসির তালিকায় নাম যেখানে চালু হয়েছে, যেখানে এনআরসি চালু হয়েছে সেখানে পাবেন। রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনে তৈরি করা পারিবারিক রেজিস্টার যদি থাকে, খুব কম মানুষের কাছে আছে, যদি থাকে তাহলে নিশ্চিন্ত। সরকারের দেওয়া জমি নথি বা বাড়ির নথির দলিল, পর্চা ইত্যাদি, এটাও যদি থাকে এবং তাতে যদি বোঝা যায় যে আপনি দীর্ঘদিন ধরে আপনি এবং আপনার যারা পূর্বসূরি তারা এই দেশের নাগরিক, তাহলে আপনি নিশ্চিন্ত। এখন একটু ওই প্রশ্নে চলে আসি যে আধার কার্ডকে কেন মানা হচ্ছে না বা রেশন কার্ডকেও কেন মানা হচ্ছে না। ওয়াই ইজ ইসিআই নট অ্যাকসেপ্টিং আধার অ্যান্ড রেশন কার্ড? অনেকেই আমরা ভাবতাম রেশন কার্ড আছে মানে নিশ্চিন্ত, আধার কার্ড আছে নিশ্চিন্ত। না, নিশ্চিন্ত নয়। ECI's non-acceptance of Apex Court's advisory on including Aadhaar and ration card in the list of indicative documents rest on tenuous ground. The ECI's own, দেখুন আমি আপনাদের খুব সহজ ভাষায় বলে দিই যে প্রথমত এই যে আধার কার্ড অবশ্যই আপনার আইডেন্টিটি কার্ড। রাষ্ট্র আপনাকে চেনে, রাষ্ট্র আপনাকে বুঝতে পারে, আপনার ঠিকানা লেখা আছে, আপনাকে শনাক্ত করা যাবে। কিন্তু বিভিন্ন কারণে এই আধার কার্ডকে ইসিআই তারা গ্রহণ করবে না, ইলেকশন কমিশন গ্রহণ করছে না। আমি পশ্চিমবাংলার ক্ষেত্রে বলতে পারি যে পশ্চিমবাংলায় বাম জামানায় এবং তৃণমূল জামানায় বা তার আগেও এরকম অভিযোগ ছিল যে বাংলাদেশ থেকে এসে তারা এখানে বিভিন্ন কার্ড, রেশন কার্ড আগে তৈরি করে নিত। এখন অনেক জায়গায় দেখা গেছে আধার কার্ড, প্যান কার্ড তারা তৈরি করে নেয়। সুতরাং এই কার্ডগুলো আর ধরা হচ্ছে না। তবে হ্যাঁ, এটা পশ্চিমবঙ্গের জন্য নয়, গোটা ভারতবর্ষ জুড়েই খুব পরিষ্কারভাবে ইসিআই বলেছেন, ইসিআই হ্যাজ নো ম্যান্ডেট টু কন্ডাক্ট আ সিটিজেনশিপ টেস্ট। বলছে আমরা নাগরিকত্ব দিচ্ছি না, আমরা ভোটার তালিকা সংশোধন করছি। In the case of ration card, ECI said the widespread existence of fake ration cards as a ground of non-acceptance. অর্থাৎ এমন অনেক রেশন কার্ড আছে যে রেশন কার্ডগুলোকে ভুয়ো, যে রেশন কার্ডগুলো জালি, সুতরাং সেগুলো ব্যবহার করা হয় ইসিআই জানে, সেই জন্য ওয়াইড স্প্রেড এক্সিস্টেন্স অফ ফেক রেশন কার্ড নিচ্ছে না। এবং তার পাশাপাশি আধার কার্ডের ক্ষেত্রে বলা হচ্ছে যে আধার নাম্বার ফ্রম অল ইলেক্টর্স the voluntary basis, ECI's affidavit states statutory Aadhaar card is not a proof of citizenship. পরিষ্কার বলে দিচ্ছে আধার কার্ড কোনোভাবেই নাগরিকত্বের পরিচায়ক নয়, which is specious logic because of statutory the ECI has no mandate to conduct citizenship test. এবং এই সিটিজেনশিপ ঠিক করবে না। সুতরাং আধার কার্ড, প্যান কার্ড যাদের রয়েছে তারা মনে করছেন, বা গাড়ির লাইসেন্স রয়েছে তারা মনে করছেন আমি খুব নিশ্চিন্ত, না, নিশ্চিন্ত নন। এবার চলে আসি ডিকোডিং ECI's counter affidavit on SIR explain. What has the Election Commission of India argued in its counter affidavit filed in the Supreme Court? Why is seeking citizenship test through the special intensive revision exercise in Bihar problematic? What are the legal and logical challenges involved? খুব পরিষ্কার করে দ্য হিন্দুতে দিয়ে দিয়েছে যে কেন এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এক্সারসাইজ কেন হচ্ছে বিহারে, কোথায় কোথায় সমস্যা হয়েছে, খুব সুন্দর করে দিয়েছে। যে ECI অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 2024-25 mostly contains those filed by BJP units from Delhi, West Bengal, Jharkhand and the Andhra Pradesh. One complaint each has been received from AAP in Delhi, AIDMK in Tamil Nadu, Trinamool Congress in West Bengal and Mahavikash
Agadhi, Congress NCP in Maharashtra. দেখুন বিভিন্ন রাজনৈতিক দল তারা নিজেদের স্বার্থে ভুয়ো ভোটার জালি ভোটার তৈরি করেছে এই দেশে, এটা ওপেন সিক্রেট, সবাই এটা জানে। এবার সময় এসেছে সেই তালিকা থেকে তাদের বার করে দেওয়া। তার কারণ এটা গণতন্ত্রের পক্ষে অভিশাপ, কারণ গণতন্ত্রে যদি আপনি একজন মানুষ একজন নাগরিক একটি ভোট দেবে, এর যদি অন্যথায় হয় তাহলে দেশে গণতন্ত্র থাকবে না। এবং সেই কারণে ইসিআই তারা ঠিক করেছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ঠিক করেছে যে এটাকে সংশোধন করতে হবে। সংশোধন শুধু নয়, নিবিড় সংশোধন বলছে, ইন্টেন্সিভ রিভিশন এক্সারসাইজ। এবং আমরা এই যে রেশনাল ফর আ সিটিজেনশিপ টেস্ট, এই যে প্রশ্নটা উঠেছে, আসলে ভোটার তালিকা সংশোধিত হচ্ছে। Is it legally tenable? The counter affidavit evokes the Article 326, which specifies that every person who is a citizen of India shall be entitled to be registered as a voter, and also Section 15 of the Representation of People's Act 1950, which mandates the preparation of electoral roll under the superintendence, direction and control of ECI. To insist on having statutory authority to undertake a de novo preparation of electoral rolls, requiring electorals already registered in the electoral rolls to submit fresh documentary proof of their citizenship. The affidavit also rebuffs the Apex Court's advisory to include Aadhaar card, the elector's photo identity card and ration card in the list of permissible documents for SIR exercise. দেখুন খুব পরিষ্কার করে বলে দিয়েছে আর্টিকেল 327 অর্থাৎ আমাদের সংবিধানে, এবং অ্যাক্ট যে ছিল অর্থাৎ দ্য রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1950, এই অনুযায়ী ইলেকশন কমিশন তারা পারে, এটা বৈধ এবং তারা পারে এটা গণতন্ত্র রক্ষার জন্যে, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্যে, দেশের আর্থসামাজিক কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ আমরা এই দেশের উন্নয়ন ঘটাবো, এই রাজ্যের উন্নয়ন ঘটাবো, অন্য জায়গা থেকে লোক চলে আসবে, তারা এসে এখানে উড়ে এসে জুড়ে বসবে, সেটা আমাদের আর্থসামাজিক কাঠামোর উপর বিরাট একটা চাপ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এই নিয়ে এত আতঙ্ক? তার কারণ অনেক ক্ষেত্রে মনে করা হচ্ছে যার যেখানে জোর বেশি সে সেখানে জোর প্রয়োগ করবে। কেন বলছি? তার কারণ যদি কোনো ভারতীয় নাগরিক তার নাম যদি ইলেকটোরাল লিস্টে অর্থাৎ ভোটার লিস্টে যদি না থাকে, সে যদি ভোট দানে বঞ্চিত হয়, তাহলে গণতন্ত্রের ক্ষতি, এবং সেক্ষেত্রে আমাদের গণতন্ত্র স্তব্ধ হয়ে যাবে, এ বিষয়েও কোনো সন্দেহ নেই। 11খানা শংসাপত্র, পরিচয়পত্র, নথি কথা বলা রয়েছে। এই নথিগুলো আপনাদের কিন্তু কাল বিলম্ব না করে আপনাদের সেগুলো খুঁজে পেতে হবে, হাতের সামনে না থাকলে খুঁজে পেতে হবে। কিন্তু একটা কথা বলে রাখি, এখন যদি কেউ এই নথিগুলো জাল করতে চায় তাহলে কিন্তু মহা বিপদে পড়বে। মানে আপনি যদি ভাবলেন যে কম্পিউটারে বসে আমি একটা নথি তৈরি করে সেটাকে ওয়েদার কোটিং করে আমি সেটাকে প্রমাণ করে দেব, তাহলে কিন্তু সাংঘাতিক বিপদে পড়বেন। তাহলে শুধুমাত্র গ্রেফতার হবেন না, তাহলে কিন্তু এই দেশের আইন অনুযায়ী আপনি অপরাধী হিসেবে চিহ্নিত হবেন এবং তার পরিণাম সাংঘাতিক হবে। জয় হিন্দ।